আমরা এতক্ষণ যেগুলো দেখলাম যে তোমার উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি এখনো ছত্রাকের আমরা দেখি নাই। ছত্রাকের বিভিন্ন উপকারী দিক দেখলাম, যে অনেক ওষুধ তৈরি করে, বৃদ্ধিতে সাহায্য করে, তোমার রক্তক্ষরণ বন্ধ হতে সাহায্য করে, তারপর জিবরেলিন নামক হরমোন তৈরি করে যেগুলো বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক তেমনি ছত্রাকের অপকারী দিক আছে বা ক্ষতিকর দিক আছে। সেটা কি? আলুর লেড ব্লাইট রোগটা ছত্রাক সৃষ্টি করে। এই লেড ব্লাইট রোগ সৃষ্টির কারণে কি হয়, যে আলু সম্পূর্ণটা নষ্ট হয়ে যায়। আলু কি হয়? সম্পূর্ণটা নষ্ট হয়। তারপরে দেখো, মাশরুমকে আমরা সবাই চিনি, মাশরুম কিন্তু একটা ছত্রাক। এই মাশরুম ডায়াবেটিস কমাতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। মাশরুম কি করে? ডায়াবেটিস কমাতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। আর দাঁতের যে আক্রমণ হয়, এই দাঁতের আক্রমণ করলে যে দাঁতমর্জন গাছ, দাঁতমর্জন গাছকে দাঁত যেখানে আক্রান্ত হয় সেই স্থানে চুলকিয়ে যে দাঁতমর্জন গাছের রস বা মন্ড দেওয়া হয়, তাহলে দাঁত অনেক দ্রুত ভালো হয়ে যায়। এখন মনে রাখতে হবে এখানে সবচেয়ে যে একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হলো একটা জিনিস মনে রাখতে হবে, যে তোমাদের ধানের একটু কাছে রোগটা পড়লাম, ধানের যে ব্লাইট রোগটা হয় সেটা হয় ব্যাকটেরিয়া জনিত রোগ। ধানের ব্লাইট রোগটা হয় ব্যাকটেরিয়া জনিত রোগ। আর দেখো, আলুর যে রোগটা হয় সেটা হলো ছত্রাক জনিত রোগ। আলুর রোগটা কি হয়? ছত্রাক জনিত রোগ। আর পেঁপের রিং স্পট রোগটা হয় ভাইরাস জনিত রোগ। এই তিনটা জায়গা মনে রাখতে হবে, কারণ এই তিনটা টোটালি কাছাকাছি। তো কোনটা কোন রোগ হয়, কিভাবে, যে কোন ভাইরাসের কারণে হয়, ব্যাকটেরিয়ার কারণে হয় নাকি ছত্রাকের কারণে হয়, এটা আমরা ভুলে যাই মাঝে মাঝে। আলুর যে রোগটা হয়, এই রোগটা তোমার নিরাময় করার জন্য আমরা একটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হলো 1% বৌদ্ধ মিশ্রণ। এটা মনে রাখতে হবে যে আলুর এটা নিরাময় করার জন্য কি ব্যবহার করা হয়? 1% বৌদ্ধ মিশ্রণ। 1% বৌদ্ধ মিশ্রণ ব্যবহৃত হয়, এটা মনে রাখবা। এবার দেখো আসলে লাইকেন। লাইকেন কি? লাইকেন হলো শৈবাল ছত্রাক যে একই সাথে সহাবস্থানভাবে বসবাস করে, তাকে কি বলা হয়? লাইকেন বলা হয়। শৈবাল ছত্রাক যে একই সাথে বসবাস করে, শৈবাল ছত্রাক একই সাথে বসবাস করে, তাকে লাইকেন বলা হয়। একদা শৈবাল ছত্রাকের সহাবস্থানকে লাইকেন বলা হয়। আর লাইকেনের এখানে আমরা কিছু বৈশিষ্ট্য দেখব, আর লাইকেনের কি কি একটু গঠন আছে সেই গঠনটা মনে রাখবো, এইটুকুই শেষ। লাইকেন থেকে তারপর দেখো শৈবাল ছত্রাক মিলিত হয়ে যে পৃথক ধরনের উদ্ভিদ সৃষ্টি করে। লাইকেন দেখো, শৈবাল ছত্রাক এখানে কোনো দুইটা দুই রকম, সেই দুই রকম মিলিত হয়ে একটি পৃথক আর একটা উদ্ভিদ সৃষ্টি করলে তাকে কি বলা হবে? লাইকেন বলা হবে। আর লাইকেনের ভিতরে শৈবালের অংশ কতটুকু থাকে? 5 থেকে 10% শৈবালের অংশ থাকে। আর লাইকেনকে আরেকটা জিনিস বলা হয়, সেটা হলো বিশ্বজনীন উদ্ভিদ বলা হয়। লাইকেনকে কি বলা হয়? বিশ্বজনীন উদ্ভিদ। আর দেখো, এই লাইকেনের ভিতরে শৈবাল থাকে, তাই শৈবালকে বলা হয় ফটোবায়ন্ট, আর ছত্রাককে বলা হয় মাইক্রোবায়ন্ট। এখানে আমি আগেই বলছি মাছির ফাঁসি, তো মাইকোলজি যেখানে মাইকো থাকবে সেইটা হবে ছত্রাক, আর যেটা ফাঁসি কথায় ফাইকো হবে সেটা হবে শৈবাল। এখানে দেখো ঠিকই মিল আছে, শৈবাল ফাইকোবায়ন্ট, ফটোবায়ন্ট সরি, আর ছত্রাক মাইক্রোবায়ন্ট। এটা মনে রাখতে পারো। এবার দেখো, এবার টেকনিক ওয়াইজ মনে রাখতে পারো, তাহলে সহজে মনে রাখতে পারবা। আর লাইকেনের পুংজনন অঙ্গকে কি বলা হয়? স্পার্মোগোনিয়াম। আর স্ত্রী জননাঙ্গকে কি বলা হয়? কার্পোগোনিয়া বলা হয়। এটা মনে রাখতে হবে। আর লাইকেন আরেকটা জিনিস নামে পরিচিত, সেটা হলো রেইনডার মস। তাহলে লাইকেন বিশ্বজনীন উদ্ভিদ বলা হয়, লাইকেনকে কি বলা হয়? বিশ্বজনীন উদ্ভিদ। এবং লাইকেন কি নামে পরিচিত? রেইনডার মস নামে পরিচিত। আর লাইকেনের পুংজনন অঙ্গকে কি বলা হয়? স্পার্মোগোনিয়াম। আর স্ত্রী জনন অঙ্গকে কি বলা হয়? কার্পোগোনিয়াম। তারপরে চলো দেখো লাইকেনের অন্তর্গঠন। লাইকেনের অন্তর্গঠন এখানে আমরা দেখো, লাইকেনে কি কি আছে? ঊর্ধ্ব কর্টেক্স, শৈবাল স্তর, মেডুলা, নিম্ন কর্টেক্স। এই যে লাইকেনের এই যে 4টা স্তর আছে, এই 4টা স্তর সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ কি? দেখো, এই লাইকেনের অন্তর্গঠনের থেকে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে, আমি যেটা বলি সহজভাবে কঠিন কোশ্চেন, সেটা দেখো একবার। কেন সহজভাবে কঠিন কোশ্চেন বললাম? লাইকেন থেকে কোশ্চেন আসবে, নিচের কোনটি লাইকেনের গঠন নয় বা গঠনের স্তর নয়? এখানে তোমার একটা অপশন দেবে মধ্য কর্টেক্স। যদি মধ্য কর্টেক্স তোমার অপশনে আসে, জাস্ট ইমাজিন তোমরা দেখবা তো পড়ছো ভাই ঊর্ধ্ব কর্টেক্স আছে, নিম্ন কর্টেক্স আছে, তো মধ্য কর্টেক্স সেটাও আছে, আরো একটা দিয়ে দেবে, তাহলে এটা কোশ্চেন ভুল। কিন্তু না,
তোমার মধ্য কর্টেক্স দেখো এখানে কোথাও কিন্তু নাই, এটা তোমাদের খেয়াল করে পড়তে হবে। এখানে ভালো করে দেখো, এর আগেও আমি দেখিয়েছি, ছবিটা দেখো, ঊর্ধ্ব কর্টেক্স আছে, শৈবাল স্তর আছে, মেডুলা আছে, নিম্ন কর্টেক্স আছে, মধ্য কর্টেক্স নামে কোনো অপশন কি আছে? এখানে মধ্য কর্টেক্স নামে কোনো অপশনই নেই। তাহলে আমাদের উত্তর কিন্তু হবে সেটার মধ্য কর্টেক্স। আর এখান থেকে এই কোশ্চেনটা আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এই জন্য আমি বলি এটা হলো সহজভাবে কঠিন কোশ্চেন, কারণ এই কোশ্চেনটা তোমার সবচেয়ে বেশি ভুল হবে। কোশ্চেন যেমন সহজ দেখতে ঠিক তেমন সহজভাবে ভুল হবে। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই খেয়াল করে পড়বা লাইকেনের অন্তর্গঠনের ভিতরে কি আছে এবং কি নেই। লাইকেন যে পড়লাম, লাইকেনের কিছু বৈশিষ্ট্য এবং লাইকেনের গঠন। তো লাইকেনের গঠনে আমরা যেটা জানলাম, যে জায়গাটার মধ্যে প্যাচ লাগতে পারে সেটা হলো লাইকেনের গঠনে মধ্য কর্টেক্স কিন্তু থাকে না, এটা মনে রাখতে হবে। এই লেকচারের যে লাস্ট অধ্যায় সেটা হলো বিরহোফাইটা ট্রিডোফাইটা। তো আমরা আস্তে আস্তে দেখছি উদ্ভিদ উন্নত দিকে যাইতেছে। শৈবাল একটু একরকম ছিল, তারপরে ছত্রাক আর উন্নত, এবার আসছে বিরহোফাইটা টেরিডোফাইটা। দেখো বিরহোফাইটা এবং টেরিডোফাইটার ক্ষেত্রে সবার আগে মনে রাখতে হবে এই যে বিরহোফাইটা তোমার উভচর উদ্ভিদ। কি বলে? বিরহোফাইটা হলো উভচর এবং বিরহোফাইটার তোমার কালার কেমন? বিরহোফাইটা বাদামি কালারের এবং উভচর। দেখো বিরহোফাইটাকে কি বলা হয়? উভচর উদ্ভিদ। আর বিরহোফাইটার যে উদ্ভিদগুলো আছে তাদেরকে বিরহোফাইটস বলা হয়। আর বিরহোফাইটস হেপাটিসাই বিরহোফাইটস সদস্যকে কি বলা হয়? লিভারড বলা হয়। এরা দেখতে ব্রাউন বা বাদামি বর্ণের রাইজয়েড দেখা যায়। বিরহোফাইটা কি দেখা যায়? রাইজয়েড দেখা যায়। এখন দেখো ছত্রাকে আমরা পড়ছিলাম পরিমণি দিয়ে। কেন পরিমণি রাজের কথা বলছিলাম? পরিবেশ থেকে যখন কিছু শোষণ করবে তখন তাকে কি বলা হবে? রাইজয়েড। ঠিক তেমনই তোমার বিরহোফাইটাও কিন্তু রাইজয়েড থাকে। এবার দেখো এখানে সহজে মনে রাখার জন্য একটা জিনিস বলি, বিরহোফাইটা ব ব ব। বিরহোফাইটায় তিনটা ব মনে রাখো। বতে বিরহোফাইটা, বতে ব্রাউন বা বাদামি, আর এই যে এতে মনে রাখবা যে উভচর। ওকে, মনে রাখবা কি? উভচর। এবার দেখো বিরহোফাইটার কিছু বৈশিষ্ট্য দেখো। বিরহোফাইটা কি? এটা হলো বহুকোষী উদ্ভিদ, যেহেতু আগের গুলা আস্তে আস্তে বহুকোষী হয়েছে, তো এটা বহুকোষী উদ্ভিদ হবে। সবার প্রথমে মনে রাখবা শৈবাল, ছত্রাক, এবার বিরহোফাইটা, টেরিডোফাইটা। তো বিরহোফাইটা কি হবে? এটা হলো বহুকোষী উদ্ভিদ। আর এটা অপুষ্পক, এক কথায় ফুল ফল বীজ হয় না। অপুষ্পক হইলে ফুল হয় না, আর এখানে বলা হয়েছে অবীজী উদ্ভিদ, তাহলে এদের কি হয় না? বীজ হয় না। এবার দেখো এদের দেহ গ্যামেটোফাইট তথা হ্যাপ্লয়েড। এদের দেহ কি? গ্যামেটোফাইট তথা হ্যাপ্লয়েড। এবার আর এদের কি আছে? এরা হলো থ্যালয়েড, অর্থাৎ সত্যিকার মূল কাণ্ডে পাতা বিভক্ত করা যায় না। এরা কি? থ্যালয়েড, যাদের সত্যিকার মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। আর এখানে কি পাওয়া যায়? বিরহোফাইটায় কি থাকবে? রাইজয়েড থাকবে। আর এদের কোনো ভাস্কুলার টিস্যু নেই, এক কথায় অভাস্কুলার। বিরহোফাইটা কি? অভাস্কুলার। আর দেহ একটা টিস্যু দিয়ে গঠিত, তার নাম কি? প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। তারপরে আসো বিরহোফাইটার আরো কিছু বৈশিষ্ট্য, সেটা হলো এই যে জননাঙ্গ আবার বহুকোষী। তো এই বহুকোষী এবং কি কোষ আবরণ দিয়ে আবৃত? দেখো তো জননাঙ্গ, এটা হলো বন্ধা কোষ আবরণ। জননাঙ্গ বহুকোষী এবং বন্ধা কোষ আবরণ দিয়ে আবৃত থাকে। আর স্ত্রী জননাঙ্গকে কি বলা হয়? আর্কিগোনিয়াম বলা হয়। আর পুং জননাঙ্গকে কি বলা হয়? অ্যানথ্রেডিয়াম বলা হয়। ওকে। আর আর্কিগোনিয়াম দেখতে কিসের মতো? ফিলাস্কের মতো। আর অ্যানথ্রেডিয়াম দেখতে কিসের মতো? নাশপাতি আকৃতির। এখন এত পেজ মনে রাখার জন্য সহজে একটা টেকনিক ইউজ করব। সুন্দর করে লেখা আছে, অ্যাশ রেসেনো, অ্যাশ, অ্যাশ কারে কয়? আশরাফুল, আমরা যেটা মাশরাফির ম্যাশ বলি, ঠিক তেমনি আশরাফুল ইসলাম যে বাংলাদেশের ক্রিকেটার, ওকে অ্যাশ বলতো। তো অ্যাশের মনে করবে একটা আফা আছে, আফা আপা বোন, সেটা মনে রাখবা অ্যাশ আফা। তো অ্যানথ্রেডিয়াম কোন আকৃতির হবে? তোমার অ্যানথ্রেডিয়াম হবে নাশপাতি আকৃতির। এই যে নাশপাতি আকৃতির অ্যানথ্রেডিয়াম। আর এই যে আফাতে মনে রাখবা আর্কিগোনিয়াম ফিলাস্ক আকৃতির। ওকে।
অ্যাশ আফা, এই দুইটা মনে রাখার মাধ্যমে তোমরা এই পেজটা কাটে উঠতে পারবা। যে অ্যাশে অ্যান্থ্রেডিয়াম নাশপাতি আকৃতির, আর আফাতে আর্কিগোনিয়াম ফিলাস্ক আকৃতির। এবার দেখো তোমাদের বিরয়োফাইটার আরো একটি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হলো বিরয়োফাইটার যৌন প্রজনন উগ্যামাস ধরনের। এক কথায় এদের স্ত্রী গ্যামিটের বড় নিশ্চল স্ত্রী গ্যামিটের সাথে ক্ষুদ্র এবং সচল পুং গ্যামিটের কি হয়, মিলন ঘটে। এজন্য কি বলা হয়, উগ্যামাস ধরনের। আর এদের শুক্রাণু কি বিশিষ্ট, দ্বিফ্ল্যাজেলা বিশিষ্ট। ওকে, আর এর একটা উদাহরণ কি বলতো, উদাহরণ হলো রিক্সিয়া, এটা মনে রাখবা। বইয়ে রিক্সার উদাহরণ দেওয়া আছে, রিক্সার বৈশিষ্ট্য দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। এত কিছু তোমাদের পড়ার দরকার নেই, তোমাদের জাস্ট পড়বা যে এর উদাহরণ একটা রিক্সা। রিক্সা কিসের উদাহরণ, বিরয়োফাইটার উদাহরণ। এবার দেখো এর নিষেকের জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয়, সেটা কি মাধ্যম, জলীয় মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে বিরয়োফাইটার নিষেকের জন্য কোন মাধ্যমের প্রয়োজন হয়, সেটা হলো জলীয় মাধ্যমের প্রয়োজন হয়। আর এদের ভ্রূণ বহুকোষী আর স্ত্রী যৌনাঙ্গের অভ্যন্তরে থাকে। ভ্রূণ বহুকোষী এবং স্ত্রী যৌনাঙ্গের অভ্যন্তরে থাকে। আর এদের জীবন চক্রে গ্যামেটোফাইট প্রধান এবং স্পোরোফাইট গৌণ। আর এখানে একটা এরা থ্যালাস গঠন করে, থ্যালাস বা পোরোটোনেমা গঠন করে। থ্যালাস বা পোরোটোনেমা গঠন করে কোনটি, বিরয়োফাইটা গঠন করে। এই বৈশিষ্ট্যগুলো জানলেই মোটামুটি বিরয়োফাইটার জন্য এনাফ। এবার আমরা পড়বো টেরিডোফাইটার বৈশিষ্ট্য। টেরিডোফাইটার বৈশিষ্ট্যের ক্ষেত্রে এদের দেখো ঠিকই দেহ মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত থাকে। আর এদের রাইজোমে রূপান্তরিত হয়। কাণ্ড কিসে রূপান্তরিত হয়, রাইজোমে রূপান্তরিত হয়। দেখো এদের কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়, কিন্তু বিরয়োফাইটায় কি দেখা যায়, রাইজয়েড দেখা যায়। বিরয়োফাইটায় দেখা যায় রাইজয়েড, আর টেরিডোফাইটায় কি হয়, তোমার রাইজোমে রূপান্তরিত হয়। টেরিডোফাইটায় রাইজোমে রূপান্তরিত হয়, আর বিরয়োফাইটায় কি হয়, রাইজোমে। বিরয়োফাইটায় তোমার রাইজয়েড দেখা যায়, আর টেরিডোফাইটায় কাণ্ড রাইজোমে পরিণত হয়। এবার এই রাইজোম আবার একটা জিনিস দিয়ে আচ্ছাদিত থাকে বা আবরণ দিয়ে থাকে, সেই আবরণটার নাম কি হয়, আবরণটার নাম হয় র্যামেন্টা। আর টেরিডোফাইটার পাতা সবসময় কুণ্ডলিত অবস্থায় থাকে। এই কুণ্ডলিত অবস্থায় থাকলে টেরিডোফাইটার পাতা সবসময় কি থাকে, কচি পাতাগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে। আর দেখো এই টেরিডোফাইটার সব স্পোর একই রকমের। স্পোর যদি একই রকম হয়, স্পোর একই রকমের স্বাভাবিকভাবে বুঝতে পারছো, হোমো তো হোমোস্পোরাস। আর স্পোরেঞ্জিয়া একত্রিত হয়ে পত্রকের কিনারায় সেরাজ গঠন করে। স্পোরেঞ্জিয়া কি করে, একসাথে হয়ে সেরাজ গঠন করে। আর এই স্পোরেঞ্জিয়ার উপরে একটি আবরণ দিয়ে ঢাকা থাকে, যাকে বলা হয় ফলস ইন্ডোসিয়াম। স্পোরেঞ্জিয়ার উপরে যে আবরণটা দিয়ে থাকে তাকে কি বলা হবে, ফলস ইন্ডোসিয়াম। আর এটা প্রোথ্যালাস গঠন করে। প্রোথ্যালাস কেমন হয়, সবুজ হৃৎপিণ্ডাকার এবং সহবাসী। প্রোথ্যালাস কেমন থাকে, সবুজ হৃৎপিণ্ডাকার এবং সহবাসী। এই প্রোথ্যালাস মনে রাখার জন্য তোমরা সহজেই একটা জিনিস ফলো করতে পারো। দেখো স স স, এই তিনটা স, এই তিনটা সর মাধ্যমে কি মনে রাখবা জানো, এরা হলো সমাঙ্গদেহী, সবুজ, সহবাসী। এই সমাঙ্গদেহী, সবুজ, সহবাসী এই তিনটা মনে রাখার মাধ্যমে তোমার কি হবে, এই প্রোথ্যালাসটা তোমরা মনে রাখতে পারবা, প্রোথ্যালাসের বৈশিষ্ট্যটা মনে রাখতে পারবা। এবার দেখো রাইজোমের নিচে কিন্তু কিছু অস্থানিক মূল বের হয়। কি হয়, রাইজোমের নিচে যে কিছু অস্থানিক মূল বের হয় তাকে, এই যে টেরিডোফাইটার বৈশিষ্ট্য, রাইজোমের নিচে যে অস্থায়ী মূল বের হয় সেটা হলো টেরিডোফাইটার বৈশিষ্ট্য। এবার দেখো এদের পাতায় কি থাকে, র্যাকিস থাকে। আর টেরিস উদ্ভিদ হলো টেরিডোফাইটার উদাহরণ। ওকে, বিরয়োফাইটার উদাহরণ দেখলাম আমরা কি, রিক্সিয়া। আর টেরিস উদ্ভিদ কিসের উদাহরণ, টেরিডোফাইটার উদাহরণ। আমরা যেমন শৈবাল, ছত্রাক সবকিছুতে কিছু টার্ম পড়ছি, এইখানে তোমার টেরিডোফাইটায়ও কিছু টার্ম আছে পত্রের ক্ষেত্রে, টেরিডোফাইটার পাতার ক্ষেত্রে। দেখো পত্র বলছি বলে আমার মনে করে যে চিঠি, লেটার এসব কিছু না, ঠিক আছে, এটা হলো পাতার ক্ষেত্রে। যে কি কি আছে, মুকুল অবস্থায় তোমার টেরিডোফাইটার পাতা যেভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হয় ভার্নেশন বা মুকুল পত্র, ঠিক আছে। এবার
এই যে ফার্ন, ফার্ন কিন্তু টেরিডোফাইটার ভিতরে, ফার্ন টেরিডোফাইটারের উদাহরণ। তো ফার্নের পাতা মুকুল অবস্থায় কুণ্ডলী পাকানো থাকে, তাকে কি বলা হয়? সার্সিনেট ভার্নেশন বলা হয়। মনে রাখো, মুকুল অবস্থায় যে পাতা তোমার বিন্যস্ত থাকে তাকে বলা হয় ভার্নেশন, কিন্তু ফার্নের পাতা মুকুল অবস্থায় যে কুণ্ডলী পাকানো অবস্থায় থাকে তাকে কি বলা হয়? সার্সিনেট ভার্নেশন। আর কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার। কুণ্ডলিত কচি পাতাকে কি বলা হবে? ক্রোজিয়ার বলা হবে। আর পত্র যৌগিক এবং প্রতিটি খণ্ডকে পিনা বলা হয়। টেরিসের ক্ষেত্রে এই যে পাতা যে টার্মগুলো আছে এগুলা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলা না পড়ে যদি পরীক্ষার হলে যাও আলটিমেটলি পাপ। এটা তো আমার ডায়লগ, তুমি যদি এটা পড়ে না যাও এটা 1000% ইম্পর্টেন্ট, এটা পাপ। এখান থেকে কোশ্চেন আসতেই পারে। এবার দেখো তোমার পুরো লেকচার নম্বর 4-এর লাস্ট স্লাইড। এটা বলার কারণ সবসময় আমরা জানি লাস্ট স্লাইড বা লাস্ট কিছু দেখলে অনেক ভালো লাগে বেশি, প্রথম জিনিস বলা যায় না, কিন্তু লাস্ট জিনিস দেখলে ভালো লাগে বেশি। এবার দেখো ব্রিওফাইটা ও টেরিডোফাইটার মধ্যে পার্থক্য। তো ব্রিওফাইটা ও টেরিডোফাইটার যে পার্থক্য, সেইখানে আমরা টেরিস এবং রিক্সিয়া এই দুইটা উদ্ভিদের নাম রাখবো। টেরিস কিসের উদাহরণ? টেরিডোফাইটা। আর রিক্সিয়া কিসের উদাহরণ? ব্রিওফাইটা। এখন আমরা টেরিসের যে বৈশিষ্ট্য পড়েছি এবং ব্রিওফাইটার যে বৈশিষ্ট্যগুলো দেখছি, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এই পার্থক্য বলা আছে। দেখো প্রথমেই আছে উদ্ভিদ দেহ। এর উদ্ভিদ দেহ কেমন? টেরিডোফাইটা দেখো, ব্রিওফাইটার উদ্ভিদ দেহ কেমন ছিল? হ্যাপ্লয়েড ছিল। টেরিডোফাইটার উদ্ভিদ দেহ কেমন ছিল? ডিপ্লয়েড। দেখো ডিপ্লয়েড। এবার দেখো তোমার নির্ভরশীলতা, তোমার ব্রিওফাইটা ছিল গ্যামেটোফাইটের উপর সম্পূর্ণ নির্ভরশীল, কিন্তু টেরিডোফাইটা কি? স্পোরোফাইট গ্যামেটোফাইট স্বতন্ত্র, কারণ কোনোটার উপরে নির্ভরশীল না। এবার দেখো স্পোরের অঙ্কুরোদ্গমন। এর স্পোর অঙ্কুরিত হয়ে কি উৎপন্ন করে? প্রোটোনেমা বা থ্যালাস উৎপন্ন করে। আর এর স্পোর উৎপন্ন হয়ে টেরিডোফাইটার স্পোর উৎপন্ন হয়ে কি উৎপন্ন করে? প্রোথ্যালাস গঠন করে। আমরা কিন্তু প্রোথ্যালাসের উদাহরণও দেখছি, সেই উদাহরণটা কি কি? সমাঙ্গদেহী, সহবাসী, সবুজ। ঠিক আছে। তারপরে দেখো তোমার ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার টিস্যুর ক্ষেত্রে তোমার ব্রিওফাইটারে কি ভাস্কুলার টিস্যু আছে? ভাস্কুলার টিস্যু কি আছে? নাই। তাহলে কি এটা? অভাস্কুলার। আর টেরিডোফাইটার ভাস্কুলার টিস্যু আছে, তো এটা ভাস্কুলার। এবার দেখো তোমার সেরাস। এই যে সেরাস গঠন করে কোথায়? ফার্নের পাতায় গঠন করে। তাই এখানে তোমার ব্রিওফাইটার তো আমি কোনো পাতায় আলোচনা করি নাই, তো সেরাস ব্রিওফাইটা কোনো সেরাস বহন করে না, কিন্তু ফার্নের পাতায় সেরাস বহন করে। এবার আরেকটা জিনিস দেখো, শুক্রাণু। শুক্রাণু কি? এরা হলো দ্বিফ্ল্যাজেলা বিশিষ্ট, আর এটা বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট। শুক্রাণু কি? দ্বিফ্ল্যাজেলা বিশিষ্ট আর বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট। দেখো তোমার এতক্ষণে আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, ব্রিওফাইটা টেরিডোফাইটা যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, সেই বৈশিষ্ট্যই জাস্ট এইখানে পার্থক্য হিসেবে আছে। তোমরা যদি প্রথম থেকে বৈশিষ্ট্যগুলো পড়ো ভালোভাবে, তাহলে আমার মনে হয় এগুলো বেঁধে যাওয়ার কথা না। এখন আসো তোমাদের ছোট্ট কিছু জিনিস দেখায়, সেটা হলো এখানে কনফিউশন যে জিনিসগুলো আছে, যেমন লাইকেনের পুংজনন অঙ্গকে কি বলা হয়? পুংজনন অঙ্গ আর স্ত্রী জনন অঙ্গ। সাপোজ ধরো লাইকেনের ক্ষেত্রে পুংজনন অঙ্গকে কি বলা হয়? স্পার্মোগোনিয়াম। লাইকেন কি বলা হবে? স্পার্মোগোনিয়াম। স্পার্মোগোনিয়াম। আর স্ত্রী জনন অঙ্গকে কি বলা হয়? কার্পোগোনিয়াম। ঠিকই তোমার ব্রিওফাইটার পুংজনন অঙ্গকে কি বলা হয়? ব্রিওফাইটার কি বলা হয়? অ্যানথ্রেডিয়াম। আর স্ত্রী জনন অঙ্গকে কি বলা হয়? আর্কিগোনিয়াম। এই জায়গাগুলো তোমার সবচেয়ে বেশি প্যাচ লেগে যায়। এই প্যাচ লাগার ক্ষেত্রে জাস্ট আমি তোমাদের দেখাই দিলাম যে কোনটার পুংজনন অঙ্গকে কি বলা হয় এবং স্ত্রী জনন অঙ্গকে কি বলা হয়। আজকের ক্লাস যে লেকচার 6-এ ছিল তোমার শৈবাল ছত্রাক, লেকচার 4-এ ছিল শৈবাল ছত্রাক পঞ্চম অধ্যায়ের এবং ষষ্ঠ অধ্যায়ের ব্রিওফাইটা টেরিডোফাইটা। এইখানেই মূলত শেষ।
যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, শৈবাল ছত্রাকের বৈশিষ্ট্য, এই অধ্যায়ে বৈশিষ্ট্য অনেক বেশি। এই বৈশিষ্ট্যগুলোর জন্যই তোমার অধ্যায়টা মনে রাখা অনেক কঠিন হয়ে পড়ে। আমি অনেক সহজ শর্টকাট টেকনিক দিচ্ছি, অনেক সময় ক্লাসের ভিতরে মজা দিয়ে তোমাদেরকে বোঝাইছি, ওইগুলা মনে রাখলে কি হবে, বৈশিষ্ট্য মনে রাখতে সুবিধা হবে। তো এই বৈশিষ্ট্যগুলা অবশ্যই মনে রাখতে হবে এবং বৈশিষ্ট্যগুলা মনে রেখে পড়বা। আর দেখা হবে এর পরবর্তী কোনো ক্লাসে। আজকে এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো এবং সবার জন্য শুভকামনা।